নমস্কার, রাঘব ঘোষ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেটা একসময় বাংলাদেশ ছিল, বর্তমানে বাংলাদেশ বলে আর কোনো দেশ নেই। একটা উচ্ছৃঙ্খল জনতার উন্মাদ বদ্ধ পাগলের দেশে পরিণত হয়েছে। তো কথায় কথায় তারা সেভেন সিস্টার দখল করে নেব, পশ্চিমবঙ্গ দখল করে নেব, আলাদা করে দেবো, এই কথাগুলো বারবার করে তারা বলছে। তো আমরা একবার জেনে নিই এই সেভেন সিস্টার বলতে আসলে কি বোঝানো হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর এবং উত্তর পূর্বে যে রাজ্যগুলি রয়েছে সেগুলো বলা হয় সেভেন সিস্টার। আসলে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়, উত্তর পূর্বে এই 7টি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার। অন্যদিকে সিকিমকেও এর মধ্যে দেখানো হয়, কিন্তু সিকিমকে সেভেন সিস্টারের মধ্যে ধরা হয় না। সিকিমকে বলা হয় ব্রাদার। অর্থাৎ আমাদের 1 নম্বর আসাম, 2 অরুণাচল প্রদেশ, 3 নাগাল্যান্ড, 4 মণিপুর, 5 মিজোরাম, 6 ত্রিপুরা, 7 মেঘালয়, এই 7টি রাজ্য মিলে বলা হয় সেভেন সিস্টার এবং 1 ব্রাদার। অর্থাৎ এখানে 1 ব্রাদার বলতে সিকিমকে বোঝানো হয়। প্রসঙ্গত এই যে সেভেন সিস্টার এবং 1 ব্রাদার, এই জায়গাটা ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারতের এই জায়গার সঙ্গে আরেকটা নাম জড়িয়ে রয়েছে, চিকেন নেক। এই চিকেন নেক অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে এটা খুব সরু, অর্থাৎ একটা মুরগির গলা যেমন সরু হয় এবং তার বডি পিছনের পার্টটা বড় হয়ে থাকে, ঠিক তেমনই এই যে মুরগির গলা, এই যে মুরগির গলার যেমন খুব সরু হয়, বাকি অংশ তুলনামূলকভাবে কিছুটা চ্যাপ্টা হয়, ঠিক একই রকমভাবে ভারতের এই যে পশ্চিমবঙ্গ এবং একদিকে বাংলাদেশ একদিকে নেপাল, এই যে অঞ্চলটা, এটা মাত্র 20 থেকে 25 কিমি চওড়া, কোথাও 25 কিলোমিটার, কোথাও 26 কিলোমিটার। এই জায়গাটাকে বারবার টার্গেট করছে বাংলাদেশ, বলছে এই জায়গাটা আমরা বিচ্ছিন্ন করে দেবো, সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। এবার তাদের কথা বা ক্ষমতা সেটা তো পরের বিষয় গেল, কিন্তু আমাদের এটা নিয়ে অবশ্যই একটা চিন্তার বিষয় যে এই যে সামান্য অংশটা, এই অংশটা রক্ষা করতে গেলে খুব চাপের বিষয়, কারণ জায়গাটা খুবই অল্প একটু জায়গা, 25 কিলোমিটার মাত্র চওড়া, একদিকে নেপাল একদিকে ভুটান। এবং আরও একটা ডেঞ্জারাস পয়েন্ট হচ্ছে যে পাশেই আমাদের আরেক শত্রু দেশ চীন, যারা কিছুদিন আগেই এই ভুটান এবং সিকিম বর্ডারের শেষ সীমান্তে ডোকলাম, এই জায়গাটা হচ্ছে ডোকলাম, সিকিম ভুটান বর্ডারের কাছে দখল করতে এসেছিল ডোকলাম। তো এই যে ডোকলাম দখল করতে এসেছিল তারা, কিন্তু ভারতীয় সেনা তাদেরকে বাধা দেয়। যাই হোক, সেটা তো মিটেছে ঝামেলা, কিন্তু এই জায়গাটার উপরে নজর কিন্তু সবার। বিশ্ব ভূ রাজনীতিতে এই জায়গাটা গুরুত্ব কিন্তু বিশাল, কারণ এই জায়গাটা কোনো কারণে আলাদা হয়ে গেলে এই জায়গাটা কিন্তু ভারতের যে 7টা 8টা রাজ্য এবং পশ্চিমবঙ্গের কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশের বর্তমান উচ্ছৃঙ্খল জনতা এবং তাদের বর্তমান শাসক, যারা ভারতের পশ্চিম দিকের প্রতিবেশী দেশ, এই যে পাকিস্তানের একটা অংশ ছিল এক সময়, কিন্তু বর্তমানে তারা আলাদা দেশ হলেও, এবং সেই দেশ যে হয়েছিল বাংলাদেশ, সেই দেশেও কিন্তু ভারত তাদেরকে আলাদা করেছিল, তারা নিজেরা আলাদা হতে পারেনি। ভারতীয় সেনাবাহিনী লড়াই করে এই জায়গাটা তৈরি করেছে, অর্থাৎ বাংলাদেশ তৈরি হয়েছে। ভারত যদি আজকের মতো ভাবতো যে বাংলাদেশ যে ভারতের পক্ষে একটা বিপজ্জনক দেশ হয়ে উঠবে, তাহলে তারা এই জায়গাটা কবেই নিজেদের আন্ডারে নিত। ভারতের 2.5 লক্ষ সেনা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং তার মধ্যে প্রায় 1003 সেনাবাহিনী তাদের সর্বোচ্চ বলিদান দিয়েছিল এই দেশটা তৈরি করতে গিয়ে। এবং সেই 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের কিন্তু একটা বিশাল ক্ষতি হয়েছিল আর্থিক দিক থেকে, এবং সেনাবাহিনীর যে লড়াই, যদিও আমরা সেই লড়াই জিতেছিলাম এবং আলাদা দেশ তৈরি করেছিলাম, কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ভাবলে এই জায়গাটা আমাদের অবশ্যই দখলে নেওয়া উচিত ছিল তাদের বিনিময়ে, স্বাধীনতার বিনিময়ে। তো এই হচ্ছে সেভেন সিস্টার এবং 1 ব্রাদার, আর এই জায়গাটা হচ্ছে চিকেন নেক। তো ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ যেহেতু ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে, সেই জন্য নেপালের সঙ্গে ভারতের সম্পর্কটা একটু গভীর করা উচিত, এবং এই জায়গাটাতে নেপাল এবং পশ্চিমবঙ্গ বিহার এই সীমান্তে ভারতের সেনাবাহিনীকে মজবুত রাখা উচিত। না হলে কিন্তু এই জায়গাটা একটা পরবর্তীকালে আরও বড় সমস্যা তৈরি হবে। সেই সাথে ভারতের এই যে দক্ষিণ উত্তর পূর্বের অংশের মিজোরাম এবং মায়ানমার,
এখানে একটা বন্দর রয়েছে মায়ানমারের সিতাই, এবং সিতাই বন্দর থেকে মিজোরাম পর্যন্ত একটা প্রকল্প চলছে, নাম হচ্ছে কালাদান প্রকল্প। কালাদান প্রকল্প, এই কালাদান প্রকল্পটাকে আরও জোর দেওয়া উচিত। সেই সাথে এই যে চট্টগ্রাম রয়েছে, অর্থাৎ এই চট্টগ্রামের মানুষজন কিন্তু বাংলাদেশের মধ্যে থাকতে নারাজ। সেই হিসাবে ভারতের অবশ্যই উচিত চট্টগ্রামকে আলাদা হতে সাহায্য করা, কারণ চট্টগ্রাম আলাদা হলে ভারত কিন্তু কলকাতা বন্দরের মাধ্যমে একটা অ্যাক্সেস পাবে এই উত্তর পূর্বে যাওয়ার। সেখানে বাংলাদেশ যদি এই অঞ্চলটা কখনো ভাবে, তাহলে ভারতের এই অঞ্চলটা নিয়ে ভাবা উচিত। এবং সবথেকে বড় কথা হচ্ছে ত্রিপুরা এবং চট্টগ্রাম মাঝখানে একটা নদী রয়েছে, নাম হচ্ছে ফেনী নদী। এই ফেনী নদীকে কিন্তু খুব সহজেই চট্টগ্রামকে আলাদা করতে পারে ভারত, এবং সেটা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। এই ফেনী নদীর যে ব্রিজ, সেটা ভেঙে দিলে কিন্তু চট্টগ্রাম আলাদা হয়ে যাবে বাংলাদেশ থেকে, এবং খুব সহজেই চট্টগ্রামে ভারতের কবজা চলে আসবে। এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের যে বালুরঘাট শহর রয়েছে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলা, সেখান থেকে মেঘালয় সীমান্ত খুব বেশি হলে 70-80 কিলোমিটার। এই জায়গাটাও কিন্তু ভারত সহজেই কবজা করতে পারে, খুব সহজেই এই জায়গাটা নিজেদের আন্ডারে নিতে পারে। তো অবশ্যই ভারতবর্ষকে এই বিকল্পগুলো ভেবে রাখতে হবে। তবে বর্তমানে শোনা যাচ্ছে যে মায়ানমারের আরাকান বাহিনী, এটা একটা বিদ্রোহী গোষ্ঠী, যারা এই অঞ্চলে যে টেকনাফ রয়েছে, যেই টেকনাফের পাশে একটা জায়গা রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ, এবং এই দ্বীপটা আমেরিকা দখল করার চেষ্টা করেছিল, এবং সেই নিয়েই বাংলাদেশের পট পরিবর্তন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমেরিকা কত পাওয়ারফুল দেশ বিশ্বে, এবং তাদের যে চেষ্টা সবসময় ভারতের ক্ষতি করা এবং তাদের নিজস্ব ক্ষমতা প্রয়োগ করা। এই জায়গাটাতে বর্তমানে কিন্তু বাংলাদেশের দ্বীপ হলেও এখানে আমেরিকা তার বেস করতে চেয়েছিল, যেটা বাংলাদেশ সরকার চায়নি, হাসিনা সরকার চায়নি। সেই জন্য বাংলাদেশের এই পটপর্তন। সেখানে ভূমিকা নিয়েছে হচ্ছে পাকিস্তানের আইএসআই, এবং বাংলাদেশে যারা মৌলবাদী শক্তি, সেই মৌলবাদী শক্তি বাংলাদেশকে ভেঙে চুরমার করতে চাইছে। সেটাকে তারাকে আবার এই বাংলাদেশ না, তারা আবার এটাকে পাকিস্তানে নিয়ে যেতে চাইছে। আর তার ফলেই কিন্তু এই বিভিন্ন সমস্যা, যদিও তাদের একা ক্ষমতার মধ্যে এটা ছিল না, কারণ এখানে আমেরিকা এবং পাকিস্তানের একটা বিশাল ভূমিকা লক্ষ্য করা যায়। তো ভারত চাইলে কিন্তু এই জায়গাটা দখল করতে পারে, কিন্তু মায়ানমারে আরাকান বাহিনী, শুনলাম যে নাপ নদী রয়েছে এখানে একটা, এই টেকনাফের, বাংলাদেশের টেকনাফ এবং মায়ানমারের এই সীমানা বরাবর, এই নাপ নদী বরাবর টেকনাফের জায়গাটা নাকি আরাকান আর্মি দখল করেছে। সেই হিসাবে ভারতের অবশ্যই উচিত আরাকান আর্মির মাধ্যমে এই চট্টগ্রামের এই অঞ্চলটাকে দখল করে নেওয়ার, বা আরাকান আর্মি দখল করলেও মায়ানমারের সঙ্গে আরাকান আর্মি এবং বাংলাদেশের যে লড়াই, সেইখানে ভারত এই আরাকান আর্মিকে সাহায্য করলেই পারে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের অংশটা বুদ্ধিস্টরা, চাকমা জাতিরা কিন্তু কখনোই বাংলাদেশের অধীনে থাকতে রাজি নয়। সেখানেও ভারতের উচিত অবশ্যই এই জায়গাটাতে তাদেরকে অ্যাক্সেস করতে দেওয়া, বা তাদের এই জায়গা থেকে সেই নোম্যান্স ল্যান্ডে পরিণত করা বাংলাদেশের দিক থেকে। তো সেই হিসাবে আমরা কিন্তু কলকাতা বন্দরের মধ্যে খুব সহজেই এখানে কক্সবাজারের মধ্য দিয়ে বা সিটাওয়ের মধ্য দিয়ে যে অ্যাক্সেস পাওয়ার কথা, সেই অ্যাক্সেসটা সহজেই পেয়ে যেতে পারি। আমাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে আগামীতে বাংলাদেশ যেন এই পরিস্থিতির কথা উঠতে গেলেই তারা ভাবে যে ভারত কতটা শক্তিশালী এবং ভারতের যে ক্ষমতা। কারণ আগামীতে বাংলাদেশ যে জনতা, সেটা ভারতীয় বিরোধী এবং ভারত বিরোধী হয়েও তারা কিন্তু ভারতের উপর নির্ভরশীল। কারণ বাংলাদেশ বর্তমানে ভারত বিরোধিতার জিগির তুলে এই অবস্থায় এসেছে, এবং আগামীতে ভারতের দক্ষিণ পশ্চিমে একটা দেশ রয়েছে মালদ্বীপ, যারা ভারত বিরোধিতার কথা বলে ক্ষমতায় এসেছিল, কিন্তু বর্তমানে আবার ভারতের কাছে হাতে পায়ে ধরেছে। ঠিক তেমনি বাংলাদেশকে আরও ভিখারি অবস্থায় পরিণত হতে হবে। বাংলাদেশের এই যে চক্রান্ত বা এই যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের জনগণকে নিয়ে, তারা বুঝতে পারবে না যে তারা কি অবস্থায় যেতে যাচ্ছে। তারা এখন অন্য জগতে রয়েছে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে। কিন্তু অবশ্যই বাংলাদেশের এই শিক্ষা পাওয়াটা দরকার, এবং বর্তমান ভারতেরও উচিত আগেকার যে নীতি বা নিয়ম, সেখান থেকে কিছুটা চেঞ্জ করা। কারণ তা না হলে ভবিষ্যতে ভারতের বিভিন্ন স্থানে কিন্তু এই বাংলাদেশের জনগণ একটা বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সীমানা বরাবর এই অঞ্চলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
কারণ বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে চলে আসে এবং পশ্চিমবঙ্গের যে জনগণ তাদের যে পরিবর্তন সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তাই অবশ্যই বাংলাদেশকে এখনই শায়েস্তা করা দরকার এবং বর্তমান সরকার যদি এটা শায়েস্তা না করে তাহলে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং উত্তর পূর্ব অঞ্চলে একটা খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে। এবং অবশ্যই এই জায়গাটাকে ভারতের খেয়াল রাখা উচিত যে চট্টগ্রাম এবং অন্যদিকে রংপুর, এই দুই জায়গাটা বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের মধ্যে এই জায়গাটা আলাদা হতে সাহায্য করা এবং সেখানে দরকার হলে আলাদা কোনো দেশ বা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা। তাহলে কিন্তু বাংলাদেশ অনেকটাই বাধ্য হবে বা তাদের পরিস্থিতিটা বুঝতে পারবে যে তারা কোন পরিস্থিতির মধ্যে রয়েছে, তাদের সিচুয়েশানটা কী। তাহলে কখনোই তারা এই মাথা চাড়া দিবে না বা তাদের মধ্যে যে মৌলবাদী চক্রান্ত, যারা পাকিস্তানকে হেল্প করার যে একটা বিশাল মনোভাব, সেই জায়গাটা তারা বারবার করে বুঝতে পারবে তারা কোথায় রয়েছে, তাদের কী পরিস্থিতি। এবং সবথেকে বড় কথা, এই চট্টগ্রাম কিন্তু বাংলাদেশের প্রধান বন্দর এবং চট্টগ্রাম যদি ভারতের মধ্যে চলে আসে বা অন্য কোনো আলাদা দেশ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গাটা বাংলাদেশের যে মেরুদণ্ড সেটা টোটালি ভেঙে দিবে। কারণ বাংলাদেশ ল্যান্ডলকের মতো হয়ে যাবে, কারণ এই জায়গাটা রয়েছে সুন্দরবন এবং এই জায়গাটা বন্দর তৈরির উপযুক্ত নয়। তাহলে বাংলাদেশের অপশানও থাকবে না। তাদের জনগণ যদি না বুঝে তাহলে কিন্তু বাংলাদেশ পরবর্তীকালে আরও খারাপ পরিস্থিতির মধ্যে যাবে এবং যেতে বাধ্য হবে। আমি তো আগামী কয়েক দশকের মধ্যে, কয়েক দশক না কয়েক বছরের মধ্যে বাংলাদেশকে ভিখারি হতে দেখতে পাচ্ছি, কারণ তাদের ভিক্ষা ছাড়া আর কোনো অপশানই থাকবে না। অন্যদিকে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত, ওদিকে ভারত সীমান্তে এই অংশটাকে একটা আলাদা জোন হিসাবে রাখা খুব দরকার। বিশেষ করে ভারতের মধ্যে আনতে পারলে খুব ভালো হয় বা অন্য কোনো শক্তির মাধ্যমে যদি আলাদা করা যায় তাহলে খুব ভালো হয়। তবে সাবধানে থাকতে হবে যে এইটা যদি আলাদা স্বাধীন হয় তাহলে কিন্তু অন্যদিকে মায়ানমার এবং নাগাল্যান্ডে যে মণিপুরে যে কুকিদের ঝামেলা চলছে সেখানেও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তো এই জায়গাটাকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়াই সবথেকে বেস্ট সমীচীন এবং সেই সাথে রংপুর অঞ্চল, বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদেরকে রংপুর এবং মায়ানমারে নিয়ে আসলে কিন্তু ভারতের পক্ষে সেটা খুবই ভালো একটা দিক হতে পারে ভবিষ্যতে। এবং ভূ রাজনীতিতে ভারতের ক্ষমতা অবশ্যই দেখানো উচিত, না হলে বিপক্ষরা বা অন্যান্য দেশ তারা ভারতের পরে ছড়ি ঘোরানোর সুযোগটা পেয়ে যাচ্ছে। তবে সময় পাল্টেছে, ভারত আরও বড় হবে এবং ভারতের যে রাজনীতি সেটাও অন্য পথে চালিত হবে বলে আমি মনে করি। অর্থাৎ ভারতের যে অন্য কোনো দেশকে এখন পর্যন্ত কোনো আক্রমণ করেনি বা লড়াই করেনি কারোর সাথে, সেই মানসিকতা ত্যাগ করে ভারত নিজের জন্য, নিজেদের স্বার্থের জন্য, নিজেদের রক্ষা করার জন্য ভারতের অবশ্যই কিছুটা অ্যাগ্রেসিভ ভূমিকা নেওয়া উচিত বলে মনে করি। ধন্যবাদ।